করতে হয়, তার জন্য সংগ্রাম করতে হয়, তার জন্য দাঁতে দাঁত চেপে হাতটাকে মুষ্টিবদ্ধ করে আকাশে ছুঁড়ে দিতে হয়, দিন বদলের জন্য শপথ নিতে হয়। আমাদের যে দশা, সে কৃষিতে হোক, শ্রমিকদের কল কারখানা খাদানে হোক, খনিতে হোক, ছাত্রদের যে অবস্থা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, মাস্টারমশাইদেরও তার চেয়ে ভালো অবস্থা নয়, শিক্ষকদের নয়। আমাদের বাজারে যা অবস্থা, জিনিসপত্রের দাম যা বাড়ছে, আর এমনি রাজনীতির বাজারে যেভাবে কেনা বেচা চলছে, বাজারে বিক্রি বাটা কমছে আর এমএলএ এমপিদের কেনা বেচা বাড়ছে, দেখছেন না? হ্যাঁ, যে কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করুন, যারা মোদি 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 করছিল 2 বছর আগে, বলে ধান্দা কেসা চল রা, বলে বহুত খারাপ, লকডাউন আনলকডাউন, তাই তো। তারপরে এখনো দাঁড়িয়ে বাজার আর জমছে না, লোকের কাছে পয়সা নেই, কিনবে কি করে? কৃষক ফসল বাজাচ্ছে, তার দাম পাচ্ছে না। এই এখন আলু উঠবে, সর্বনাশের কান্না শুরু হয়ে গিয়েছে। চাষ করার যা খরচ, ততটা ফসল উঠছে না, দাম উঠছে না। এমনি এমনি কৃষকরা গিয়ে মাঠ ময়দান ক্ষেত খামার ছেড়ে দিয়ে ওই দিল্লির বড় রাস্তাগুলোতে বসে আছে। কৃষক কি জন্মেছে রাস্তায় বসার জন্য? তারা কি শখ করে রাস্তার উপরে ট্রাক্টর নিয়ে মিছিল করবে? ওরা তো মাঠ ময়দান চষে অনুর্বর জমিতে সেচ দিয়ে, যদি পাম্পের জল থাকে ভালো, খালের জল থাকে ভালো, নালে ডোঙা দিয়ে, নালে হাত দিয়ে সেচে সেচে জল, তবে ফসল ফলায়। সেই ফসলের দাম পাচ্ছে না। আর মোদি বলেছিলেন আচ্ছে দিন লাইনগে, বলেনি? বিজেপি দালালরা বলেনি 2014 সালের নির্বাচনে মোদিজি আয়েঙ্গে আচ্ছে দিন লাইনগে, এমন করে বলেছে, লোকে বিশ্বাস করে নিয়েছে। আমার মায়েরা ভালো বুঝবে, বাচ্চাদের দুধের কৌটো টিন পাওয়া যায় না, তো কোম্পানি অনেক রিসার্চ করে এমন করলো যে টিনের মধ্যেই যদি, ডাব্বার মধ্যে যদি একটা চামচ দিয়ে দেওয়া হয়, তাহলে বেশি বিক্রি হবে। কারণ ওই যে বাচ্চা কাঁদছে, জল গরম করতে হবে, এদিকে বাচ্চাকে কোলে নিচ্ছে, ওদিকে জল গরম করছে, ছেড়ে দিলে ওদিকে গরম জলে হাত দিয়ে দেবে, ওদিকে দুধ বার করছে, তো ওইদিকে আবার চামচ খুঁজতে হচ্ছে, তো ওগুলো চামচটা ওর মধ্যেই পাওয়া যাবে। ওইরকম বিজেপি অনেক নির্বাচন করে, অনেক রিসার্চ করে বলল যে মোদিজি আসলেই ডাব্বা খুলবেন, সরকারও আসবে আর আচ্ছে দিনও বেরিয়ে আসবে চামচের মতো করে। লোকে বিশ্বাস করলো। বলে কেমন আসবে? মোদিজি 100টা মিটিংয়ে বলেছিলেন विदेश में काला धन है, भ्रष्टाचार है ना क्या? बोले हाँ है। काला धन है, ले आएंगे। हाँ, कुछ नहीं, आपका खाता में बैठे बैठे 14 लाख 15 लाख चलाएगा। तो अनेक लोकজন বলল, এই সেলিম ভাই, বাসুদা, আনাদি, আপনারা বলেন মিছিল করতে হবে, মিটিং করতে হবে, সভা করতে হবে, ধর্মঘট করতে হবে, পোস্টার লাগাতে হবে। বিজেপিতে বলেছে কিচ্ছু করতে হবে না, বাড়িতে বসে থাকবে, তোমার খাতায় চলে আসবে 14 লাখ 15 লাখ টাকা। পার্লামেন্টে অরুণ জেটলিকে জিজ্ঞেস করেছিলাম, তৎকালীন অর্থমন্ত্রীকে, क्या हुआ तेरा वादा? काला धन कहाँ से आएगा, आया कहाँ, गया कहाँ, खाता में आया क्यों नहीं? ও খুব চালাক ছিল, এখনকার অর্থমন্ত্রীর মতো বোকা না। বললো, আরে সেলিম ভাই, মোদি কি বলেছিল যে হাতে হাতে নগদ দেবে টাকা? বলেছিল खाता में आएगा, लेकिन देश का जनता का खाता ही नहीं है। তখন বলেছিল জনধন যোজনার খাতা খুলুন। কি আপনারা ব্যাংকে গিয়ে খুলেছিলেন না? ব্যাংকে গিয়ে লাইন লেগে গিয়েছিল না? সব খাতা খুলেছে না? এসছে 14 লাখ টাকা খাতায়। এখনো কোনো কোনো মোদি ভক্ত আছে, সকালে উঠে ফজরের আজান শুনে মসজিদে নামাজ পড়তে না গিয়ে, গঙ্গা স্নানে না গিয়ে, মন্দিরে গিয়ে পুজো না দিয়ে গিয়ে, গুরুদ্বারায় না গিয়ে চুপ করে খাতাটা বার করে দেখে, মোদি যখন বলেছিল 14 লাখ না হোক 14,000 15,000, কিছু তো একটা এসছে কিছু ভো ভা। আচ্ছা, মমতা বলেনি সুদীপকে ধরে নিয়ে এসছি, সুদীপ্ত সেনগুপ্তকে, দেবযানীকে, আর কাগজে টেলিভিশনে বলছিল না? এইবার তো শ্যামল সেন কমিশন হয়ে গেছে, চিট ফান্ডের যত টাকা লুট হয়েছে সব আপনারা পেয়ে যাবেন। 2013 পঞ্চায়েত নির্বাচনে বলেছিল সিপিএম তো নেই, বামফ্রন্ট তো নেই, মমতার সরকার আছে, তাহলে পঞ্চায়েতে একবার ভোট দাও, তারপরে দেখবে মমতা তোমাদের খাতায় ওই চিট ফান্ডে সব টাকা ফেরত দিয়ে দেবে। দিয়েছে কি? পেয়েছেন? এখন ওসব কথা বলে না, এখন কি কথা বলে? তখন বিজেপি বলেছিল মুকুল চোর, ভাগ মুকুল ভাগ। আর কিছু দালালরা বলেছিল এইবার বিজেপি জেগেছে, 56 ইঞ্চি ছাতিওয়ালা এসছে, এবার একটা করে চোর ধরবে,
আর নিংড়ে নিংড়ে টাকা বার করে আমাদের টাকা ফেরত দিয়ে দেবে। আর লোকেরা কি করবে? এত তোলাবাজি, ধর্ষণ, খুন, জখম, কাটমানি, তাই তো, হামলা, মিথ্যা মামলা, জরিমানা, ঘর ছাড়া। বললে এবার বিজেপি তৃণমূলকে জব্দ করবে। আচ্ছা, বিজেপি কি নতুন কোনো পার্টি? 7 বছর ধরে দিল্লির সরকারে আছে না, তৃণমূলকে জব্দ করেছে। আমরা বলেছিলাম চোর ধরো, জেল ভরো। বিজেপি কি করলো? চোর দেখলো আর পকেটে পড়লো। মুকুলকে ধরে পড়েছে, শুভেন্দুকে ধরে পড়েছে, দুনিয়ার যত তোলাবাজ আছে, যত চোর জোচ্চোর সবাইকে নিয়ে আসছে। আর এখানে এসে কি বলে? আরে সাধু বাবা আছে, মহান্ত আছে, শান্ত আছে, তাই না? আজকাল আবার মহা মুশকিল হয়েছে। তৃণমূল শুধু ওই চাল চুরি করে না, আমাদের বক্তৃতার পয়েন্ট, আমাদের স্লোগান সেসবও চুরি করে নেয়। আমি এতদিন ধরে বলতাম ওই বিজেপির ওয়াশিং মেশিন করেছে, তাই তো, চোরকে ধরছে, সাধু বানাচ্ছে, সেই দেখি মমতা সেটা উড়ে যাচ্ছে। আমি ওটা বলছি না। যে স্পেশাল প্লেন পাঠিয়েছিল না রাজীব ব্যানার্জিকে নিয়ে যাওয়ার জন্য, চার্টার্ড প্লেন, আর বাঙালি এরকম হাওয়াতে হয়েছে বলে তৃণমূলকে বললাম কেন গেলি রে ভাই? বলে বাপের জন্মে চার্টার প্লেনে উঠিনি তো, একবার যদি উঠে যাই, অমিত শাহ পাঠিয়েছে, তাহলে কলকাতা থেকে দিল্লি চলে যাব, ফ্লাইটে চড়া তো হলো। এটাই তো বলেছে। মমতা ব্যানার্জি মুকুলকে নিয়ে দোকান খুলেছিল নিজাম প্যালেসে, পঞ্চায়েত, জেলা পরিষদ, কাউন্সিলর, এমএলএ, এমপি কেনা বেচা চলছিল না? উন্নয়নের জোয়ারে সবাই ভেসে যাচ্ছে, তৃণমূলের ঝান্ডা ধরাচ্ছে। সেই ঝান্ডা ধরে এই শুভেন্দু বলেছিল না, মমতা ব্যানার্জির ছবি লাগানো, মুখ লাগানো, সেই ঝান্ডা নিয়ে মাওবাদীদের বন্দুক নিয়ে শালকু সোরেনদের খুন করে বলেছিল যে লাল ঝান্ডা থাকবে না, লাল কাপড়ের ন্যাকড়া থাকবে না। আর এখন সেই শুভেন্দু ওই মমতার মুখ লাগানো তৃণমূলের ঝান্ডাটাকে নিয়ে এখন অমিত শাহের জুতো পালিশ করছে। আমরা সেদিনই বলেছিলাম, রাজনীতিতে যদি লক্ষ্য না থাকে, যদি আদর্শ না থাকে, একটা কর্মসূচি না থাকে, শুধু লেগে পড়ো ভেগে পড়ো বললে কি আর দল হয়? এই যে বন্ধু মহল ক্লাব আছে, সেই ক্লাব করতে হলো একটা আগে ঘোষণা লাগে, খেলা করব না, পুজো করব না, ক্যারাম বোর্ড খেলবো না, তাস খেলবো না, ফুটবল খেলবো না, ক্রিকেট খেলবো, লাগে তো একটা লক্ষ্য ঠিক করতে, তবে তো সবাই একসঙ্গে হয়। তৃণমূল বলেছিল, এখন দাঁড়িয়ে বলছে আমি বিজেপিকে আটকাবো। তখন জ্যোতি বসু বলেছিলেন খাল কেটে কুমির আনছো, বলেননি? মমতা ব্যানার্জি বলেনি দরকার হলে বিজেপিকে নিয়ে মহাজোট করব, বলেনি বিজেপি আমার ন্যাচারাল আই। আরএসএস বিজেপি বলেনি মমতা হচ্ছে দুর্গা। আরএসএস প্রধান বললেন দুর্গা যেরকম অসুরকে বধ করেছিল, দেবতারা আশীর্বাদ করেছিল, দশভুজাকে নানান রকম অস্ত্র শস্ত্র সজ্জিত করেছিল, বর দিয়েছিল, ওই রকম মমতা ব্যানার্জি আজকের দুর্গা, তার হাতে অস্ত্র দিতে হবে, টাকা দিতে হবে, আইপিএস আইএস অফিসার প্রাক্তন দিতে হবে, প্রাক্তন মিলিটারি অফিসার দিতে হবে, খুন করতে শেখাতে হবে। আর মমতা বলেছিল আজকের অসুর হচ্ছে সিপিএম, লাল ঝান্ডা, সিআইটিউ, কৃষক সভা। তখন এই খবরের কাগজ, টেলিভিশন, আজকে যারা নাড্ডা অমিত শাহ করছে, তারা তখন সিপিএম বলতো না, বলতো হারমাদ, বলতো না 10 বছর আগে, কারণ অসুর বানানোর চেষ্টা করেছিল, এই জন্য হারমাদ নাম দিয়েছিল। আর মমতাকে দুর্গা বানিয়েছিল, আর বলেছিল অসুর বধের মতো হারমাদ বধ হবে। তখন সিপিএমের অফিস পুড়ছে, সিআইটিউর ঝান্ডা লাগাতে দেবে না, লেনিনের মূর্তি ভাঙছে, আর টেলিভিশন চ্যানেলগুলো সিপিএমের অফিসে গিয়ে, সিআইটির অফিসে গিয়ে দেখাচ্ছে এই দেখো অস্ত্র উদ্ধার হচ্ছে। দেখাচ্ছিল না? এখন যখন দেখাচ্ছে নাড্ডা খিচুড়ি খাচ্ছে, তাই তো, ভাড়ায় নিয়েছে। সন্ধ্যেবেলা টেলিভিশন চ্যানেলে বসবেন, হাফ করে মাঝখানে ভাগ করে দিয়েছে সীমানা, এদিকে বিজেপি, এদিকে তৃণমূল, আর কিছু নেই বাজারে। কৃষকরা মরছে লড়ছে, 2 মাসের বেশি দিল্লির রাজপথে বসে আছে। আর ওই মোদী সরকার এত বড় বড় পেরেক শাবলের মতো লাগাচ্ছে যাতে ট্রাক্টর নিয়ে কেউ না উঠতে পারে রাজপথে। যে সরকারের কাজ হচ্ছে রাস্তা তৈরি করা, সে জেসিবি মেশিন নিয়ে এসে হাইওয়ে খুঁড়ে দিচ্ছে। আগেকার দিনে রাজা রাজওয়াড়ারা কেল্লায় যেরকম চারদিকে পরীক্ষা খাল কেটে দিত যাতে শত্রুপক্ষ না আসতে পারে, ওরকম মোদী অমিত শাহ এখন দিল্লির চারদিকে খাল কেটে দিচ্ছেন যাতে কোনো কৃষক না আসতে পারে। এরাই 7 বছর আগে এই মোদী বলেছিলেন কৃষকের আয় দ্বিগুণ করে দেব। 2020-র মধ্যে, 2020-র মধ্যে, 2020 চলে গেল,
কৃষকের আয় দ্বিগুণ হলো। কৃষকের আয় যদি দ্বিগুণ হতো তাহলে কৃষকরা কি আর দিল্লিতে এসে ধর্ণা দিতে বসতো? তাহলে তো সুখে এখন রাত কো খাও পিও দিন কো আরাম করো করতো। মমতা সেটা শুনে কি বলেছিলেন? বিজেপি যখন বললো কৃষকের আয় দ্বিগুণ করবো, মমতা বললেন ও তোমরা দ্বিগুণ করবে, আমি 3 গুণ করে দেবো। ওই যে এখনো বলছে 2 কোটি কাজ দেবো, 4 কোটি দিয়েছি, 9 কোটি দিয়েছি। স্টার এবিপি আনন্দে দেখছি বলছে মমতা ব্যানার্জি বাজেটে বক্তৃতা করেছেন 9 কোটি 30 লক্ষ বেকারকে কাজ দিয়েছেন 10 বছরে। আরে রাজ্যের জনসংখ্যা হচ্ছে 10 কোটি, আর বলছেন 9 কোটি 30 লক্ষ লোককে কাজ দিয়ে দিয়েছে। আর সেদিন একটা বিজেপি, সদ্য বিজেপি, আগে তৃণমূল ছিল, মাঝখানে গেল না একটা, টিভিতে বলছে আমি আমার বউকে চাকরি দিয়েছি, বৌদিকে চাকরি দিয়েছি, কি আছে, আমি 62 জন তৃণমূলের লোককে চাকরি দিয়েছি বলছে না। এখন সে বিজেপির নেতা। বিজেপি বলল হ্যাঁ খুব ভালো কথা, তুমি চুরি করেছো, তোলা তুলেছো, টেটের টাকা খেয়েছো, তুমি উপযুক্ত। আগে মিস কল দিয়ে বিজেপির মেম্বার করতো, এখন তৃণমূলের কে তোলাবাজ আছে, কে চিটিংবাজ আছে, কে চিট ফান্ডের টাকা খেয়েছে, সেটা খুঁজে বলছে এসো তুমি বিজেপির নেতা হয়ে যাবে। তৃণমূলের চোরদের দিয়ে ধরে নিয়ে বিজেপির নেতা করে চুরি আটকাবে? চোর কখনো চোরকে ধরে না, ডাকাত কখনো ডাকাতকে ধরে না। আজকে আমাদের রাজ্যে দিদির লুট চলছে, আর দিল্লিতে মোদির লুট চলছে। এ বলে এই দিদির লুটের থেকে ওই মোদির লুট ভালো, আর ও বলে ওই মোদির লুটের থেকে দিদির লুট ভালো। মোদি এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলেছিল না, আপকা হাত মে দোনো হাত মে 2 लड्डू रहेगा, एक दीदी खाएगा एक मोदी खाएगा। আর আমি বলেছিলাম দিল্লি কা लड्डू जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। এখন দেশের লোক পস্তাচ্ছে। বছরে 2 কোটি বেকারকে কাজ দেবে বলেছিল, নোটবন্দি করে বলেছিল রাত को 12 बजे के बाद से 500 1000 का नोट नहीं चलेगा। 100 জনের বেশি লোক লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছিল। আর আরএসএস বিজেপি বলেছিল এটা দেশের জন্য হচ্ছে। আর ওই শুভেন্দুও কাঁথিতে বসে নোটবন্দির সময় টাকা কামিয়েছিল, আর ওই অমিত শাহ আহমেদাবাদে বসে নোটবন্দির সময় টাকা কামিয়েছিল। এরা সব নোট বদলের এজেন্ট হয়েছিল। আমরা বলছি নোট বদল করেও হয়নি, দল বদল করেও হবে না। যদি দিন বদলাতে হয় তাহলে দিশা বদলাতে হবে, আর যাদের কাছে দিশা আছে সেই লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। ওরা এজন্যই এই বিজেপি, তৃণমূল, এসইউসি, মাওবাদী, জামাত ইসলামী, জামায়াত উলামাহিন, পিডিএস সবাই মিলে একটা হয়েছিল না? তার সঙ্গে কংগ্রেসও জুড়ে গিয়েছিল, সব সেলের একলা। বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটলো কিন্তু দেশ বাঁচল না। এজন্য আজকে দেশের শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, কর্মচারী, ছোট ব্যবসায়ী সবাই মিলে বলছে দেশকে যদি বাঁচাতে হয় তাহলে লাল ঝান্ডাকে আবার আরো বেশি একটু মজবুত করতে হবে। যারা বলেছিল লাল কাপড়ের টুকরো থাকবে না, লালটা কি, লাল ঝান্ডা কি একটা কাপড়ের টুকরো? চিটফান্ডের টাকায় কেনা 1.5 গজ কাপড়? যোদ্ধার জমিদারের বিরুদ্ধে আমাদের বাপ ঠাকুর দ্বারা এই মাটিতে লড়েছে। তেভাগা থেকে শুরু করে অপারেশন বর্গা হয়েছে। কৃষক যে লাঙল ফলায়, ফসল ফলায় লাঙল দিয়ে, আমরা বলেছিলাম লাঙল যার জমি তার। পায়ের তলায় মানুষ মাটি খুঁজে পেয়েছিল। একবার যখন গরিব মানুষ পায়ের তলায় মাটি খুঁজে পায় তখন মাথা তুলে দাঁড়ায়, তখন বলে আমার ছেলে মেয়েদের শিক্ষা চাই। প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি, যেখানে স্কুল ছিল না সেখানে 34 বছরের স্কুল হয়েছে, যেখানে রাস্তা ছিল না সেখানে মোরাম পড়েছে, যেখানে মোরাম পড়েছিল সেখানে ইট পড়েছে, যেখানে ইট পড়েছিল সেখানে পিচ পড়েছে, রাস্তা আরও চওড়া হয়েছে, যেখানে সাঁকো ছিল না সেখানে ব্রিজ হয়েছে। 10 বছরের উন্নয়নের জোয়ারে দল বদল হয়েছে, ঝান্ডা বদল হয়েছে, কিন্তু নতুন করে কিছু একটা স্কুলের একটা তলা বাড়িও ওঠেনি। তাহলে কি করতে হবে? সামনে বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের সময় কি বলেছিল? দেখো বিজেপি দরকার, তৃণমূলকে আটকাতে হলে, বলেছিল না? আচ্ছা তৃণমূলকে জব্দ করেছে বিজেপি? চিট ফান্ডের চোর চুরি করা ওই সমস্ত তৃণমূলের এমএলএ, এমপি, মন্ত্রী, মেয়র, নারদা সারদা যারা টাকা খেয়েছিল পার্লামেন্টে, আপনাদের মনে আছে মুখের ওপরে বলেছিলাম এরা চোর চোর চোর। সৌগত রায় বলেছিল ম্যাডাম সুমিত্রা মহাজনকে, আমাকে চোর বলছে। আলাম ম্যাডাম চোরকে তো সাধু বলতে পারবো না, চোরকে তো বাংলায় চোরই বলে। আজকে দাঁড়িয়ে সেই চোরেরা কি করছে? এ গাছ থেকে ও গাছে যাচ্ছে, এ ডাল থেকে ও ডালে যাচ্ছে, সাধু হয়ে যাবে?
আরে বাঁদর যদি একটা ছোট ডাল থেকে মোটা ডালে লাফায়, লাফিয়ে যদি মগ ডালেও যায়, বাঁদর তো বাঁদর থাকবে, সে তো হনুমান হয়ে যাবে না রে বাবা। লেজটা নয় মোটা হবে, লেজটা তো লম্বা হবে না। তাহলে যে সন্ত্রাস করলো, যে ঘর জ্বালালো, যে জরিমানা করলো, যে একটা হকারকে, যে একটা দিনমজুরকে, যে একটা রিক্সা চালায়, ভ্যান চালায়, টোটো চালায়, ট্যাক্সি চালায়, তাকে বলেছে স্ট্যান্ডে থাকতে দেবো না, বাজারে সবজি বেচে বলে বসতে দেবো না, তুমি লাল ঝান্ডা করো বলে তোমার জরিমানা হবে। কিন্তু তাতে কিন্তু লাল ঝান্ডা দমে নেই। আর যারা এটা বলেছিল সে এখন তৃণমূলের ঝান্ডা ছেড়ে যদি বিজেপির ঝান্ডা ধরে নেয়, তাহলে কি আমি সাধু বাবা বলবো তাকে? তাই তো হচ্ছে আমাদের রাজ্যে, প্রতিদিন সেটাই হচ্ছে। আমার ছোটবেলায় একটা গল্প মনে পড়ে গেল। ছোটবেলায় ঠাকুমা বলতো যা মিষ্টি কিনে নিয়ে আয়, স্কুলে দেরি হচ্ছে বলে দই কিনে নিয়ে আয়। মিষ্টি দোকানে যেতাম, আর মিষ্টিওয়ালা কী করতো, খদ্দেরকে আমাকে জিনিস না দিয়ে ওই এই তাক থেকে একটা ট্রে বার করে এই তাকে রাখে মিষ্টির, আবার এখান থেকে একটা ট্রে বার করে এখানে রাখে। যখন বড় হয়ে একটু ডিএফআই করছি, তো পাড়ায় একটু নাম ডাক হয়, তো তখন আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা আপনি, যখন চাঁদা তুলতে গেছি, যে আপনি, আমি ছোটোবেলা থেকে দেখি, তখন দেখে এটাই করছে, সামনের ট্রে থেকে পাশে রাখছে, ওপরটা থেকে নিচে রাখছে। আর আপনি দোকানদারিরা করে এসব করেন কেন? বলে সেলিম ভাই তুমি বুঝবে না, আসলে মিষ্টি তো তাড়াতাড়ি বাসি হয়ে যায়, টোকে যাবে, এজন্য সকালে করা মিষ্টিটাকে আমি সামনের দিকে ট্রেতে রেখে দিই যাতে খদ্দেরের নজরে পড়ে, আর যেটা বিকেলে আবার তৈরি হবে সেটা একটু পেছন দিকে রাখি। সারাদিন আমাকে এই কাজটা করতে হয়, এই তাক থেকে ওই তাকে রাখতে হয়, ওই তাকে এই তাকে রাখতে হয়। এই যে তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল যাচ্ছে না, আসলে বাসি মালটাকে সামনে ঠেলছে, ফাটা মালটাকে পেছনে করছে। তাতে কি হবে? আচ্ছা কখন করে এই তাক থেকে ওই তাকে? যদি একটাই দোকানদার, তার আলাদা তাক থাকে। এই যে তৃণমূল দেখছেন, বিজেপি দেখছেন না, সবদা মালিক এক হ্যায়। ওই যে চ্যানেলে বললো না, আম্বানির চ্যানেলে বসে আপনি কথা বলছেন, বেশি আম্বানিকে বলবেন না। ওই রকম তৃণমূলে থেকে মুকেশ আম্বানিকে, রিলায়েন্স কোম্পানিকে গালাগাল দেওয়া যাবে না। বিজেপিতে থেকে মুকেশ আম্বানিকে গালাগাল দেওয়া যাবে না, জিও কোম্পানিকে গালাগাল দেওয়া যাবে না, রিলায়েন্সকে গালাগাল দেওয়া যাবে না। আর কৃষকরা যখন লড়াই করছে সেই আদানি আম্বানির বিরুদ্ধে, তখন কৃষকের পাশেও দাঁড়ানো যাবে না, কারণ দোকানের মালিকটা তো মুকেশ আম্বানি, একটা তাক বিজেপির, একটা তাক তৃণমূলের। যখন দরকার হয় এখানকার এমএলএকে ধরে এই তাকে রেখে দিচ্ছে, এর বউটাকে ধরে ওর বউয়ের কাছে, ওর কাছে পাঠিয়ে দিচ্ছে, এর গার্লফ্রেন্ডকে তুলে ওখানে রেখে দিচ্ছে। আর টিভিওয়ালারা বলি, বেকার ছেলে কাজ পাচ্ছে না, এই ছাত্র যুবরা বামপন্থীরা নবান্ন অভিযান করবে 11 তারিখে, পাড়ায় পাড়ায় তার প্রস্তুতি চলছে। কিন্তু টেলিভিশনে ধরে আলোচনা হচ্ছে কার গার্লফ্রেন্ড কার সঙ্গে গেল, হচ্ছে না? কৃষকরা মরণপণ লড়াই করছে। স্বাধীনতার পরে এরকম কৃষকের লড়াই কেন কোনো গণ আন্দোলনে দেশ দেখেনি, গোটা পৃথিবী দেখেনি। লাখ লাখ কৃষককে বিজেপি সরকার বলেছে দিল্লিতে ঢুকতে দেব না। দিল্লি কারুর বাপের না, কৃষকরা এটা বলেছে। যে কৃষক পাথুরে জমিতে ট্র্যাক্টর দিয়ে, লাঙল দিয়ে, মাটি চিরে, বীজ ফেলে, সেচ করে ফসল ফলায়, সে ফ্যাসিবাদী সরকারের বুক চিরে গণতান্ত্রিক অধিকার আর নিজের হককে ছিনিয়ে আনতে পারে, সেই দমের লড়াই হচ্ছে। আজকে CI2 সম্মেলনকে এই কথাই বলতে হবে। CI2 ঝান্ডা যে কাস্তে আর হাতুড়ি দেখছেন, হাতুড়িটা হচ্ছে মজুরদের হাতিয়ার। হাতুড়ি না থাকলে একটা সাইকেলও মেরামতি করতে পারবে না, একটা ইঁটকে ভেঙেও খোয়া করতে পারবে না। আর হাতুড়ির বাঁটটা যদি মজবুত থাকে, লোহাটা যদি তাগড়া থাকে, বাহুটা যদি মজবুত থাকে, তাহলে পাহাড় কেটেও পথ বানানো যায়। আর কাস্তেটা হচ্ছে কৃষকের হাতিয়ার। বাঁটটা যদি মজবুত থাকে আর শানটা যদি চকাচক থাকে, তাহলে যেমন ফসল কেটে গোলায় নিয়ে যাওয়া যায়, তেমনি যারা ফসল লুট করতে চায়, যারা জমি কেড়ে নিতে চায়, সেই জমি হাঙরদের বিরুদ্ধে হোক। ওটা দিয়ে যেমন ধান কাটা যায়, তেমনি নিজের শানও রাখা যায়, নিজের মানও রাখা যায়। তবেই তো বলেছিল হেই সামালো ধান হে, কাস্তেতে দাও শান হে। এই কৃষক লড়াইটা আসলে নিজেদের কাস্তেগুলোকে শান দেওয়া হচ্ছে, এটা হচ্ছে লড়াই। টিভিতে দেখলে বলবে এদের এই অ্যাক্ট্রেস, ওদের এই অ্যাক্টর, তাই না? এর গলার লকেট ওর গলায় যাচ্ছে, এর মালা ওর গলায় দুলছে। আমি বললাম তোমাদের অ্যাক্ট্রেস আছে,
একটার আছে আমাদের কাস্তে হাতুড়িয়ার ট্র্যাক্টর আছে, লড়াইটা জোরদার হবে, কে জিতবে আগামী দিন বলবে। সাদে কেউ ধর্ণা দেয় না, আজকে গোটা দেশে চেক্কা জাম করেছে, সাদে কেউ চেক্কা জাম করে না। 26শে নভেম্বর আপনারা ধর্মঘট করেছেন, গোটা দেশের কোটি কোটি মানুষ। 8ই ডিসেম্বর ধর্মঘট হয়েছে, শ্রমজীবী মানুষের ধর্মঘটের সমর্থনে কৃষকরা গ্রাম বন্ধ পালন করেছে। কৃষকদের সংগঠনের আহ্বানে ডাকা বন্ধে এলআইসি, ব্যাংক, সরকারি অফিস, স্কুল, কলেজ, মজুর, কল কারখানা, অসংগঠিত শ্রমিক, তারা সবাই সামিল হয়েছে। এইটা হচ্ছে মানুষকে এক জায়গায় নিয়ে আসা। মিছিল যখন করি, কে হিন্দু, কে মুসলমান, কে আদিবাসী, কে তপশিলি জাতি, কোনো তফাৎ থাকে, কে নারী, কে পুরুষ তফাৎ থাকে, লড়াইটা মানুষকে এক জায়গায় নিয়ে আসে। নিজের হক কথা বলার জন্য, হক আদায়ের জন্য একসঙ্গে হতে হয়। আর যারা হক ছিনিয়ে নেয়, যারা হক দিতে চায় না, যারা অধিকার দিতে চায় না, যারা লুট করে, তারা বলে মিছিল করবে না, মিটিং করবে না, ধর্মঘট করবে না। মমতা ব্যানার্জি কেন বলেছিল 10 বছর আগে, মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখো, কোনো কথা বলো না, কারণ ওনার পিসি ভাইপোরা চুরি করবেন আর লোকে চোর চোর বলে যাতে চেঁচাতে না পারে। আমরা বলেছি লিউকোপ্লাস্ট আমরা লাগাই না, আমাদের কথা আমরা জোর গলায় বলি। খবরের কাগজ, টেলিভিশনগুলো আমাদের কথা বলবে না, আমাদের কথা আমাকে বলতে হবে, আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে। একজন দোকানদার যখন জিনিস বিক্রি করছে, খদ্দের দোকানদারকে বলবে, দোকানদার খদ্দেরকে বলবে। একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালাচ্ছে, রিক্সাওয়ালা প্যাসেঞ্জারকে বলবে, প্যাসেঞ্জার রিক্সাওয়ালাকে বলবে। একজন হকার যখন জিনিসপত্র বিক্রি করছে, আপনার সহযাত্রী, আপনার সহকর্মী, আপনার বাড়িতে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে মিলে বলতে হবে। ওই যে বিজ্ঞাপন দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে প্রতিদিন যে কথাগুলো বলা হচ্ছে, তার থেকে আমার আপনার মন থেকে বেরোনো, হৃদয় থেকে উৎসারিত কথা আপনার মুখ দিয়ে আরেকজন বন্ধুর কানে যখন প্রবেশ করবে, ওটা ওই ঘণ্টাখানেক আর 24 ঘন্টা থেকে অনেক বেশি দামি হবে, অনেক বেশি বিশ্বস্ত হবে। আমাদের কথা আমাদেরই বলতে হবে। 9 তারিখে মহিলা সমিতিরা যাচ্ছে না নিজেদের অধিকারের জন্য? গোটা দেশের মধ্যে নারীরা, মহিলারা ছিল সম্মানের সবার আগে পশ্চিমবঙ্গে, গর্ব করে বলতাম। আর আজকে প্রতিদিন কামদুনি থেকে শুরু হয়েছে, প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে, শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। বিজেপি বলছে খুব অন্যায় হয়েছে, আর অন্যায় অন্যায়। আরে হাতরাসে কি হলো? যোগী মুখ্যমন্ত্রী, দলিত কন্যা, তপশিলি জাতির মেয়ে, তাকে গণধর্ষণ করলো, তার শির ধারা ভেঙে চুরমার করে দিল, তার জিভ কেটে নিল। 15 দিন ধরে আমাদের কোনো টেলিভিশন, কোনো খবরের কাগজ ওই মেয়েটার কথা বললো না। মারা গেল, মাকে মুখ দেখতে দিল না। মা রাস্তায় দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের সামনে বলছে, আমার মরা মেয়ের একবার মুখ দেখিয়ে দাও। পুলিশ পেট্রোল ঢেলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিল। এ আমার দেশ? কি করে সম্ভব হলো? বলবে ওটা তো দলিত মেয়ে, ওটা তো তপশিলি মেয়ে, তুমি তো সাবর্ণ, উচ্চবর্ণে, তুমি কেন বিরোধিতা করবে? ওটা তো ইউপিতে, তুমি কেন এটা বলবে? আসিফা যখন তাকে ধর্ষণ করেছিল, বলেছিল ওটা তো মুসলমান মেয়ে, ওর জন্য তুমি কেন বলবে? তাহলে এই ধর্মের জন্য কেন ভাগ করে? তপশিলি আদিবাসীর নামে কেন ভাগ করে? কারণ গরিব মানুষের শক্তিটা কমে যায়। লাল ঝান্ডা মানে হচ্ছে এই গরিব মানুষকে এক কাট্টা করা। এক কাট্টা করলে রাজার বিরুদ্ধে, রানীর বিরুদ্ধে বুক চিতিয়ে গরিব মানুষ বলতে পারে নিজের হকের কথা। আর ঐক্য ভেঙে গেলে বলে কি করব, পুলিশ দিয়ে মিথ্যা মামলা করছে, হামলা করছে, বলে না 100 দিনের কাজ দেব না, কার্ড দেব না, রেশন কার্ড দেব না, রেশন পাবে না, ত্রিপল চুরি করে নেয়, ত্রিপল পাবে না আমফানের সময়। এজন্য মানুষ বলে আমি বড় অসহায়। মানুষ একা হয়ে গেলে অসহায় হয়ে যায়, আর মানুষ যখন একসঙ্গে এসে সঙ্গবদ্ধ হয়ে যায় তখন সেটা একটা শক্তি হয়। কৃষকরা যখন একসঙ্গে এলো, এই টেলিভিশন চ্যানেল আর আরএসএস বিজেপি বলল ওরা তো খালিস্তানি, বলেনি? কেন বলেছে? পাগড়ি দেখে। ওটা পাঞ্জাবি বললো না কেন? পাঞ্জাবি কেন বললো খালিস্তানি? পাগড়ি দেখে।
1 বছর আগে যখন সিএ এনআরসি এনপিআর এর বিরুদ্ধে আমরা লড়ছিলাম, শাহিনবাগ যখন হচ্ছিল, জামিয়া ছাত্রদের, জেএনইউ ছাত্রদের, আলিগড়ের ছাত্রদের যখন পেটাচ্ছিল, গোটা দেশের মানুষ যখন বলছিল ধর্মের নামে, ভাষার নামে, নাগরিকতার নাম করে দিয়ে আসাম থেকে মুম্বাই পর্যন্ত বাংলাভাষী মানুষকে তুমি তাড়াতে পারবে না। আর দিলীপ ঘোষ যখন বলছিল 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করব, লোকে রাস্তায় নেমেছিল, তখন মোদি বলেছিলেন পোশাক দিয়ে চেনা যায়। দিলীপ ঘোষ বলেছিল লুঙ্গি দেখলে চেনা যায়। বলেনি ওই বিজয়বর্গী বিজেপির নেতা, তাকে নিয়ে হইচই করছে, সে বলেছিল আমার বাড়িতে মিস্ত্রি কাজ করতে এসছে, আমি দেখলাম এতটা মুড়ি খাচ্ছে, মুড়ি খেতে গিয়ে আমি দেখলাম এ বেটা বাংলাদেশি। এই হচ্ছে বিজেপি, বলে মুড়ি খাচ্ছে বলে বাংলাদেশি। আরে বাংলার ঘরে ঘরে, বিহারে, উত্তরপ্রদেশে মুড়ি, আসামে, সব জায়গায় খায় গরিব মানুষ। বিজেপি জানে না, হয়তো জানে না। যে বিজেপি দলটা জানলো না গরুর দুধ খায় না মুদ খায়, এখনো পর্যন্ত বুঝতে পারছে না, সে কি করে বুঝবে দেশের কৃষকদের কিসে ভালো হবে, ফসলের কীভাবে কতটা এমএসপি মানে কি, আর কৃষকের ফসলের দামের মানে কি, আর কৃষকের মান কি। 26শে জানুয়ারি গোটা দেশের কৃষকরা মিলে বলল আমরা সাধারণতন্ত্র দিবসে মানুষের অধিকার, সংবিধান, আম্বেদকর যে কথা বলেছেন আমরা সবাই সমান, আমাদের রাজা রাজত্বে, এটা প্রজাতন্ত্র। রিপাবলিক ডে মানে শুধু রাজা রানী স্যালুট নেবে না, কৃষকরাও প্যারেড করবে। বাংলাদেশের সেনা এসে যদি দিল্লির রাজপথে প্যারেড করতে পারে, ব্রাজিলের প্রেসিডেন্ট আসতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট আসতে পারে, তাহলে আমার দেশের কিষাণ ভাই কেন দিল্লির রাজপথে প্যারেড করতে পারবে না? অমিত শাহ দিল্লি পুলিশ বলল ঢুকতে দেব না, ওরা বলল কুছ পরোয়া নেই, দিল্লিতে ঢুকবো না। 2 লাখ ট্রাক্টর, 10 লাখ কৃষক আমরা দিল্লি নিয়ে ঘুরবো। আরএসএস কিভাবে করে? যেরকম ওই নাগরিকতা সংশোধনী আইনের সময়, শাহিনবাগের সময় গলি মারো সালোকো বলে আরএসএস যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল, দিল্লিতে দাঙ্গা লাগিয়েছিল, 56 জন লোক মারা গিয়েছিলেন, হাজার হাজার দোকান লুট করেছিল, আজ পর্যন্ত তদন্ত করে জানা গেল না। দিল্লি, গুজরাটে যেরকম গণহত্যা করেছিল ধর্মের নামে, সেইভাবে কৃষকদের বদনাম করে দিয়ে টেলিভিশন চ্যানেলের দালালগুলো রেডি ছিল, বলল খালিস্তানি ঢুকে পড়েছে। যে কৃষকদের ঢুকতে দেওয়া হলো না, অমিত শাহের সেই দিল্লি পুলিশ তার আরএসএস এর বন্ধুকে, ওই দীপ সান্ধুকে নিয়ে এসে পাইলট করে নিয়ে এসে লালকেল্লায় ঢুকিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে বদনাম করলো, দেখো জাতীয় সৌধ, জাতীয় পতাকার অবমাননা হলো। এটাই ফাঁসিবাদী শক্তি, এইভাবে ফাঁসিবাদ আসে, এইভাবে মিথ্যা কথা বলে। যদি লুট করতে হয় তাহলে ঝুট বলতে হয়, আর ঝুট তখন চলে যখন মানুষের মধ্যে ফুট দেয়, ভাগ করে দেয়। এই জন্য পাগড়ি, এই জন্য লুঙ্গি, এই জন্য কে কি মাংস খাচ্ছে সেই নিয়ে ঝগড়া কেন করে? এই করোনার সময়, লকডাউনের সময় আমাদের দেশের মায়েদের, মেয়েদের গড়ে 2 কিলো ওজন কমে গেছে। জিনিসের দাম যখন বেড়ে যায় তখন আমার মা, মাসি, বৌদি তার খাবারটা কমে যায়। যদি খাবারের দাম দ্বিগুণ হয়ে যায়, 4 জনের সংসারে একবেলার খাবার 2 বার খেতে হয়, 2 বেলা খেতে হয়, পরের দিন সকালে বাসি করে খেতে হয়। তখন মা আর মাসি বলে তোরা খেয়ে নে, আমারটা ঢাকা আছে, পরে খেয়ে নেব। মাছের টুকরো যখন কমে যায় মায়েদের গায়ের রক্ত কমে যায়। সবজির দাম যখন বেড়ে যায় তখন মেয়েরা অ্যানিমিয়া হয়ে যায়। আর সেদিন এসছে 46% মানুষ শুধুমাত্র নিজের বাচ্চাদের খাবার দেওয়ার জন্য গত 1 বছরের লকডাউনের সময় ঋণগ্রস্ত হয়েছে, নতুন করে ধার করেছে। কথা ছিল কৃষকদের ঋণ মকুব করবে, তারা ঋণগ্রস্ত হচ্ছে। আগে কৃষকরা আত্মহত্যা করছিল, আজকেই দেখেছেন আলু চাষি আমাদের রাজ্যে আত্মহত্যা করেছে, ছোট ব্যবসায়ীরা। আরে যদি বলে রেল বন্ধ, বাস বন্ধ, 6 মাস যদি দোকান না দেয়, আমাদের প্রত্যেকটা স্টেশনে, প্রত্যেকটা বাস টার্মিনাসে হকার আছে, লজেন্স বিক্রি করে, দোকান দেয়, চা, পাউরুটি, ডিম বিক্রি করে, তাহলে তাই তো কাজ বন্ধ হয়ে গেল। ওই লোকেদের 6 মাস দোকান বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে তার পুঁজি শেষ। অথচ আমাদের দেশের আদানি, আম্বানি 13 লক্ষ কোটি টাকা লাভ করেছে এই 1 বছরে। মোদি ভাই মানে হচ্ছে আদানির ভাই, আম্বানির ভাই। তারা লুট করছে। আজকে লড়াইটা ওই লুটের বিরুদ্ধে। আর ওই লুটের বিরুদ্ধে যাতে লড়াই না হয়, তখন মন্দির, মসজিদ, হিন্দু, মুসলমান, গরু, ছাগল, ভেড়া, শুয়োর নিয়ে আসে। ব্যাপারটা গরুর প্রেম নয়, শুয়োরের প্রেম নয়। এই ভোট আসছে, দেখবেন একটা মন্দিরের গায়ে একটা রক্তের দাগ,
আলতার দাগ হতে পারে, লাল রং হলেই অমনি বলে দেবে এটা হচ্ছে গরু। যদি এটা মসজিদ হয়, মাজার হয়, বলবে এটা শুয়োর। আর একটা ম্যালেরিয়া হলে, একটা করোনা হলে ডাক্তার ধরতে পারে না, টেস্ট করতে হয় কত রকমের, তারপরে টেস্ট করে 4 দিন পরে 5 দিন পরে বলতে পারে এটা ম্যালেরিয়া হয়েছে কি টাইফয়েড হয়েছে কি তোমার গিয়ে করোনা হয়েছে। আর লাল রং দেখলে বুঝতে পারে এটা গরুর, লাল রং দেখলে বুঝতে পারে এটা শুয়োরের। ব্যাপারটা গরু শুয়োরের না। এই বিজেপি, তৃণমূল, হিন্দু মুসলমানের নামে বাংলার মানুষকে গরু শুয়োর বানাতে চাইছে, যাতে সেই নিয়ে দাঙ্গা হয়। আর আমরা বাংলার মানুষ রবীন্দ্রনাথের, নজরুলের, শরৎচন্দ্রের, নেতাজি, বিবেকানন্দের, জ্যোতি বসু, মুজাফফর আহমেদের, আমরা বলছি এত সহজে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে ধুলায় লুটিয়ে দিয়ে তুমি বাংলার মানুষকে গরু শুয়োর বানাতে পারবে না, ছাগল বানাতে পারবে না। বলে কেন? গরু ছাগলের মতো বিক্রি হচ্ছে, কেনা বেচা হচ্ছে। আচ্ছা, চিট ফান্ডের টাকায়ও কিছু এমএলএ, এমপি, জেলা পরিষদ, পঞ্চায়েত তো কেনা বেচা হয়েছিল। তখন মুকুল রায় করেছিল, পরে শুভেন্দু করেছিল, বিজেপির লোক তৃণমূলের সাইনবোর্ড নিয়ে করেছিল, এখন নিজেরা চলে গেছে ওখানে, এখনও গরু ছাগলের মতো বিক্রি হচ্ছে। কিন্তু চিট ফান্ডের টাকা হোক আর চিটিংবাজির টাকা হোক, কিছু দালাল বেঈমান কেনা যায়, হারামের টাকায় সাচ্চা ইনসান কখনো কেনা যায় না। আজকের এই জমায়েত যেখানে যাচ্ছি, গত সেপ্টেম্বর মাস থেকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, আমাদের বয়স্ক মানুষ, ওই দেখছি পা ভেঙে গিয়েছে, তাও এসছেন জমায়েতে, তাই তো? হাজার হাজার লাখ লাখ মানুষ নেমে পড়েছে। এই জন্য ওরা এখন ফিকির করছে, এখন বলছে আমরা রথযাত্রা করব। আরে আষাঢ় মাসে যখন রথযাত্রা ছিল, যখন বাচ্চারা বলে রথের মেলায় যাব, পুতুল কিনবো, পাপড় ভাজা খাবো, জিলিপি কিনবো, তখন বললো করোনা আছে, এখন রথ করোনা। আর এখন নাড্ডা এসে বলছে ভোট আছে বিধানসভার, এখন রথযাত্রা হবে, তাই তো? তার মানে আমাদের যে বিশ্বাস আছে, ধর্মীয় বিশ্বাস, পুরী রথযাত্রা, মহেশের রথযাত্রা, জগন্নাথ রথযাত্রা, শ্রী চৈতন্য প্রভুর শিক্ষা, সুতরাং দাঁড়িয়ে ওইটাকে বিজেপি ব্যবহার করতে চাইছে। আরে আষাঢ় মাসে তো প্রত্যেক বছরে রথ হয়, রথ হয়, উল্টো রথ হয়। এটা রথ নয়, এটা উল্টো রথ নয়, এটা হচ্ছে নাড্ডার ভোটের জন্য রথ, বিজেপির ভোটের জন্য রথ। আর রথের জন্য অনেক নোট খরচা করছে, ভোটের জন্য টাকার অভাব নেই, কোটি কোটি টাকা এক কাট্টা করেছে। পিএম কেয়ারের নামে করোনার সময় আমাদের ভ্যাকসিন যেমন দিচ্ছে না, যেমনি আমাদের মাস্ক দেয়নি, আমাদের স্যানিটাইজার দেয়নি, শুধু বলেছে, টিভিতে ঘোষণা করেছে। আর যারা বলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে ঝগড়া, কিসের ঝগড়া? মোদি বলল লক্ষ্মণ রেখা, টেলিভিশনে বক্তৃতা করেছিল না, ঘরকে অন্দর রহো বাহার নেই আও। ওরা সব মহাভারত রামায়ণ তুলে ধরে না, সেই রামায়ণে লক্ষণ বলেছিল যাতে সীতাকে রাবণ না তুলে নিয়ে যায়, ওই জন্য লক্ষ্মণ রেখা। টেলিভিশনে দেখলাম মমতা ব্যানার্জি কলকাতায় নেমে গিয়ে রাস্তায় গোল গোল করে দাগ কেটে দিচ্ছেন। আচ্ছা, এটার জন্য মুখ্যমন্ত্রী লাগে? এ তো সিভিক ভলেন্টিয়ারের হাতে চপ দিলে হচ্ছে ভালো গোল গোল দাগ কেটে দেবে। ওরা কি শুধু 2 চাকা 4 চাকার টাকা তুলবে? ওরা তো গোল দাগ কাটতে পারে। কিন্তু মমতা নিজে টিভিতে ছবি হওয়ার জন্য করলেন। কেন করলেন বলুন তো? আমাদের ছোটোবেলায় ডাক্তারের কাছে যেতাম, এখন তো সব ওষুধ কোম্পানির ওষুধ পাওয়া যায়, ডাক্তার প্রেসক্রিপশন লিখতো, আর পেছনে একটা ডিসপেন্সারির মতো পর্দা দেওয়া থাকতো, পর্দার আড়ালে একজন কম্পাউন্ডার থাকতো, পর্দা সরিয়ে সেই কাগজটা দিলে ওই রকম মিক্সচার বানিয়ে দাগ কেটে সকালে দুপুরে বিকেলে কবার খেতে হবে দাগ দিয়ে দিত, পুরিয়া বানিয়ে দেয়, খাবার আগে খাবার পরে কোনটা খাবেন। ওই রকম মোদি প্রেসক্রিপশন দিল লক্ষ্মণ রেখা, আর মমতা ওষুধের দাগ কেটে কেটে দেখিয়ে দিলেন লক্ষ্মণ রেখা মানে কি। মোদি আর দিদির মধ্যে কোনো ঝগড়া নেই, ওটা যদি ডাক্তার হয় এটা তাহলে কম্পাউন্ডার, শুধু মাঝখানে পর্দায় একটা ডিসপেন্সারিকে ভাগ করে নিয়েছে, এখানে ওষুধ লেখা হয়, এখানে ওষুধ দেওয়া হয়। ও বলছে আয়ুষ্মান ভারত, এ বলছে স্বাস্থ্যসাথী, তাই তো? আরে হাসপাতালে বেড নেই, হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে, বলে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ভর্তি নেবো না। আর মমতা বললেন সব চিকিৎসা আমাদের, বলছে না? ওতে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির লাভ হচ্ছে। আমেরিকা, ইংল্যান্ড, জার্মানির কোম্পানিগুলো হেলথ ইন্স্যুরেন্সের কোম্পানি চালায়, তাদের মুনাফা হচ্ছে। যেমন আমরা বললাম কৃষকের ফসলের দাম দাও, ওরা বললো কেন কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি, কৃষক নিধি সম্মান করেছি, ওদের ক্রপ ইন্স্যুরেন্স করেছি। তাহলে যদি ক্রপ ইন্স্যুরেন্স করেও, শস্য বিমা করেও, শস্য বিমার কার্ড দিয়েও যদি কৃষকের সমস্যার সমাধান না হয়, তাহলে স্বাস্থ্য বিমার কার্ড দিয়েও আমাদের স্বাস্থ্যের সমাধান হবে না। তার জন্য হাসপাতাল চাই, তার জন্য বেড চাই, তার জন্য আইসিইউ চাই, তার জন্য ডাক্তার চাই, তার জন্য নার্স চাই, তার জন্য গ্রুপ ডি চাই, স্ট্রেচার চাই, বেড চাই, ওটি চাই, অ্যাম্বুলেন্স চাই।
ওরা এসব না করে বলছে একটা স্মার্ট কার্ড দিয়ে দিয়েছি। ওই যে রেশনে বললো না ডিজিটাল কার্ড, আমরা কতদিন থেকে বলেছি গণবন্টন ব্যবস্থা 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস সবাইকে দিতে হবে, ওরা বললো রেশন তুলে দাও। এই কৃষকের আন্দোলন আসলে এই রেশন তোলার বিরুদ্ধে। কারণ কৃষকের ফসল যদি আনাজ যদি না কেনে, গণসংগ্রহ যদি না হয়, এফসিআই যদি না থাকে, যদি এমএসপি না দেওয়া হয়, তাহলে যদি ধান গম যদি না আসে, তাহলে আপনার কাছে আটাও পৌঁছবে না, রেশন দোকানে চালও পাবেন না। ওরা এটাকেই তুলে দেওয়ার ব্যবস্থা করছে, খোলা বাজার করবে, কালো বাজার করবে। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন আমাদের অবিভক্ত বাংলায় খাদ্যমন্ত্রী ছিলেন 43-44 সালে আকালে দুর্ভিক্ষে 40 লক্ষ বাংলার মানুষ মারা গিয়েছিল, তখন সুকান্ত বলেছিলেন, শোন রে মালিক, শোন রে মজুরদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার। তার আগে কালোবাজারি ছিল না, মুনাফাবাজি ছিল না, মজুদদারি ছিল না, মুনাফাঘর ছিল না, বাংলা ভাষায় ওই শব্দগুলো ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জি খাদ্যমন্ত্রী হয়েছেন, ধান্না সেটরা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, কালোবাজারি হয়েছে, আর 40 লক্ষ বাংলার মানুষের প্রাণ গিয়েছে। আজকে বিজেপি সেই একই অবস্থা ফিরিয়ে আনতে চাইছে, রেশন ব্যবস্থাটাকে শেষ করতে চাইছে। যোগী বলছেন ট্রাক্টরের জন্য কৃষক বোতলেও তেল পাবে না, পেট্রোল পাম্পে নোটিশ লাগিয়ে দিয়েছে ডিজেল দেওয়া হবে না কৃষককে। আর কৃষক যদি বলে তুমি আমার ট্রাক্টরে ডিজেল দেবে না, আমার জেনারেটরে, আমার পাম্পে ডিজেল দেবে না, কাল থেকে আমি তোমাকে ধান দেব না, গম দেব না। ওই সমস্ত খবরের কাগজের মালিক, টেলিভিশন চ্যানেলের মালিক, এই যে আজকে নাড্ডা এসে খিচুড়ি খাচ্ছে না, আর মোদি যে খাচ্ছেন না, अमित शाह जी खाচ্ছেন না, खाना हराम हो जाएगा, अनाज नहीं मिलेगा, किसान अगर बोलेगा हम तुम्हें अनाज नहीं देंगे, तुम खाओगे कहाँ से? व्हाट्सएप में डाउनलोड करके। এই জন্য রেশন বাঁচাতে হবে। রেশন বাঁচবে না যদি ফুড কর্পোরেশন না বাঁচে, ফুড কর্পোরেশন বাঁচবে না যদি আদানি আম্বানিকে দিয়ে দেওয়া হয় সমস্ত গণসংগ্রহের দায়িত্ব, যদি এমএসপি সরকার ঘোষণা না করে, যদি কৃষক না বাঁচে। এই জন্য আজকের এই লড়াই। আপনাদের সিআইটি সম্মেলন, ইটভাটার শ্রমিক হোক, টালিভাটার শ্রমিক হোক, বিড়ি শ্রমিক হোক, অসংগঠিত শ্রমিক হোক, খাদানের শ্রমিক হোক, খনির শ্রমিক হোক, রাজমিস্ত্রি হোক, কাঠ মিস্ত্রি হোক, এ সবাই কিন্তু কৃষকের ঘরের ছেলে, কৃষকের ঘরের মেয়ে। আজকে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে, যারা ভোটের সময় পুলওয়ামা বালাকোট দেখিয়েছিল, বলেছিল ভারত পাকিস্তানের সীমানা দেখো, মোদি একেবারে যুদ্ধ করবেন, এমন আবহাওয়া টিভিতে তৈরি করেছিল যেন ইভিএম এর বোতাম টিপছে না, যেন অ্যাটম বোমের বোতাম টিপছে যে পাকিস্তানে গিয়ে বোমা পড়বে। আজ এই ভোট হয়ে গেল, খেল খতম, পয়সা হাজাম। আপনারা বালাকোট শুনেছিলেন, ভারত পাকিস্তানের সীমানা শুনেছিলেন, বর্ডার শুনেছিলেন, কিন্তু সিঙ্গু বর্ডার শুনেছিলেন, টিকরি বর্ডার শুনেছিলেন, গাজীপুর বর্ডার শুনেছিলেন? তাহলে দেশের মধ্যেও বর্ডার তৈরি হচ্ছে না কৃষককে আটকানোর জন্য। হরিয়ানার মধ্যে, দিল্লির মধ্যে বর্ডার হচ্ছে না। করোনার সময় যখন আমাদের পরিযায়ী শ্রমিকরা বাইরে আটকে গিয়েছিল, আমরা বললাম ঘরে ফেরাও, তখন লোহার ব্যারিকেড দিয়ে রাজ্যের মধ্যে, জেলার মধ্যে, থানার মধ্যে আটকে দিয়েছিল না, এ এখানে যাবে না, ও ওখানে যাবে না। নিজের দেশে নিয়ে আমি যেতে পারবো না। কালকে আমি এমপি নই, বাসুদা এমপি নয়, এখন আমরা যদি বলি চলো আমাদের এখানকার সমস্যা আছে, এই খাদান শ্রমিকের সমস্যা আছে, অসংগঠিত শ্রমিকের সমস্যা আছে, আইসিডিএস এর আছে, মিড ডে মিলের আছে, বিভিন্ন স্কিমের শ্রমিকদের আছে, আশার আছে, চলো আমরা গিয়ে দিল্লি সরকারের কাছে দাবি জানাই। তাহলে ঝাড়খণ্ড সরকার বলবে আমি ব্যারিকেড করে দেবো, জেসিবি মেশিন দিয়ে রাস্তা খুঁড়ে দেবো, তাহলে আমাদের দেশ এক থাকবে? এটাই তো করছে বিজেপি। অদ্ভুত মিথ্যাচার। বলছে আমরা আইন আনছি, কৃষক এমন কৃষি আইন এনেছি, বাংলার কৃষক দরকার হলে তামিলনাড়ুতে গিয়ে শস্য বেচতে পারবে, পাঞ্জাবের কৃষক আসামে গিয়ে শস্য বেচতে পারবে, পাঞ্জাবের কৃষক, হরিয়ানার কৃষক, উত্তরপ্রদেশের কৃষক দিল্লি যেতে পারবে না, কাঁটাতারের বেড়া দিয়ে আর লোহার পেরে দিয়ে আটকে দিচ্ছে, আর বলছে যে কোনো জায়গায় গিয়ে ফসল বেচতে পারবে। এটাই তো চালাকি। আমি আমার দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো না কেন? সিএ এনআরসি করে এমন করেছে, আসামে, মেঘালয়ে, উত্তর পূর্ব ভারতে কোনো বাংলার ছেলে মেয়ে ওষুধ বিক্রি করতে যাক, মেডিকেলের রিপ্রেজেন্টেটিভ হোক, কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হোক, সেলস ম্যানেজার হোক, ওখানে হোটেলে ঢুকতে গেলেই বলবে তুমি বাংলা ভাষায় কথা বলছো, তোমার জন্ম কোথায়, তোমার বাপ ঠাকুরদার জন্ম কোথায়, তুমি বাংলাদেশি না এদেশি? এইভাবেই তো ভাগ করেছে।
আমরা স্বাধীনতার সময় বলেছিলাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে ওরা এই মিলনটাকে ভাঙতে চাইছে। ওরা ভাষা দেখে, পোশাক দেখে, খাবার দেখে আলাদা করতে চাইছে। আর এই জন্য এই কাস্তে হাতুড়ি শ্রমিক আর কৃষককে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা পাঞ্জাবি খালিস্তানি বলে হরিয়ানার পাঞ্জাবের মধ্যে ভাগ করতে চেয়েছিল। ওরা শিখ আর হিন্দুর মধ্যে আর মুসলমানের মধ্যে ভাগ করতে চেয়েছিল। কিন্তু আন্দোলন এমন, সংগ্রাম এমন, স্ট্রাইক এমন, লাল ঝান্ডা এমন যে সেখানে হরিয়ানার কৃষক আর পাঞ্জাবের কৃষক আলাদা হয়নি, হিন্দু শিখ মুসলমান আলাদা হয়নি, তারা সবাই এক কাট্টা হয়েছে। আর যখন এক কাট্টা হয়েছে, মোদি অমিত শাহ পালাবার পথ পাচ্ছে না। কৃষক যদি এদেশের খ্যাপে ইংরেজ সরকার থাকেনি, এই মোদি সরকারও থাকবে না। আজকে গোটা দেশে ঘৃণা হচ্ছে, ব্যাংক বেচে দিচ্ছে, খনি বেচে দিচ্ছে, রাষ্ট্রায়ত্ত শিল্প বেচে দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ড পেনশন শেষ করেছে, আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা যাতে কাজ না পায় তার ব্যবস্থা করেছে। সরকার 5 বছরের হয় খনি বেচছে। খনি মানে প্রকৃতির পরতে পরতে আমাদের অনাগত প্রজন্মের জন্য জমা আছে আমাদের রসদ, সেইটাকে বিজেপি সরকার বেচে দিচ্ছে, নিলাম করে দিচ্ছে। আগে আমরা বলতাম এমএলএ এমপি যা কেনা বেচা হয় ওটা আয়ারাম গয়ারাম হরিয়ানায় হয়। এখন দেখছি বিজেপি এই কেনারাম বেচারাম আমাদের রাজ্যে চালু করেছে। কিন্তু তাতে কি হচ্ছে? মালটা এক, কালীঘাটের গুদামের মাল কখনো বিজেপির কাছে যাচ্ছে, কখনো তৃণমূলের কাছে যাচ্ছে। আর এই জন্য আমাদের লড়াইটা হচ্ছে এই দুই শত্রুর বিরুদ্ধে। রাজ্যটাকে বাঁচাতে হবে। এই বিজেপি সরকার মনে করছে যে তৃণমূলের বিরুদ্ধে লোকে খেপেছে, এই ফাঁকে ঢুকে যায়। আর এই জন্য আমাদের ঐক্যকে আরো মজবুত করতে হবে। মন্দির মসজিদ হিন্দু মুসলমান আদিবাসী অনাদিবাসী রাজবংশী তপশিলীর নামে ভাগ করে দিলে হবে না। আমরা জানি আমরা একা পারবো না। আমরা এই জন্য লাল ঝান্ডার পাশে। বাম ফ্রন্ট 9টা দলে ছিল যখন সরকার ছিল, ওরা মনে করেছিল সরকার চলে গেলে পঞ্চায়েত দখল করে নিলে বাম ফ্রন্ট ভেঙে যাবে। 9টা দলের বদলে আজকে 16টা বাম আর সহযোগী দল একসঙ্গে আছে। তারপরে আমরা কংগ্রেসকেও বলেছি আমাদের সঙ্গে আসতে হবে। 2011 সালে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল, তবেই মমতা নবান্নতে বসেছে। যদি কংগ্রেসে নিজের মাথা পেতে না দিত, মমতা ব্যানার্জি তার মাথায় যদি পা রাখার ব্যবস্থা না রাখতেন, তাহলে নবান্নে উঠতে পারতেন না। কিন্তু মমতা ব্যানার্জি এমন, যার মাথায় পা দিয়ে ওপরে ওঠেন তাকেই লাথি মেরে তাড়ান। কংগ্রেসরা বুঝতে পারছে আমরা দীর্ঘদিন 34 বছর সরকারে চালিয়েছি। আমরা কি দিয়ে লড়াই করতাম? শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, ব্রিজ চাই, সাঁকো চাই, স্কুল চাই, কলেজ চাই। আর এখন কি নিয়ে লড়াই হচ্ছে? লোকে বলছে বাবা ভিক চাই নিয়ে কুকুর টাকা, এনআরসি হবে না তো, আমার তো কি বলে দাঙ্গা হবে না তো। কেন বলছে এটা? মেয়েদের ইজ্জত থাকবে তো, অসম্মান হবে না তো। তাহলে এই বিজেপি তৃণমূল মিলে গোটা রাজনীতির বিষয়টাকে পাল্টে দিয়েছে। আবার যদি আমরা কলকারখানা চাই, বাংলার ছেলেমেয়েরা এজন্য জন্মায়নি অন্য রাজ্যে গিয়ে কাজ করবে। আমার বাপ মা অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা পাবে, তার জন্য আমি বড় হইনি। এইখানেই আমার হাসপাতাল চাই, এইখানেই আমার কারখানা চাই, এইখানেই আমার শিক্ষা প্রতিষ্ঠান চাই। 34 বছরে আমরা সব করেছি, কথা বলি না। 34 বছরে আমরা শিক্ষাও পেয়েছি। আর এই জন্য আমরা বলেছি বাম, তার সঙ্গে কংগ্রেস, তার সঙ্গে যারাই বিজেপির কাছে বিক্রি হবে না আর তৃণমূলের ভয়ে ভীত হবে না, তাদের সবাইকে নিয়ে আমরা একসঙ্গে এই লড়াইটা করব। এই লড়াই আমরা লড়ব, এই লড়াই আমরা জিতব। এই বাংলাকে আমরা তিল তিল করে গড়ে তুলেছি। এটা চোর চোট্টাদের হাতে, চিটিংবাজদের হাতে আমরা এই বাংলাকে দিতে চাই না। এজন্য আসুন শপথ নিই, লড়াইটা জোরদার হবে। সেই লড়াই আপনারা সামিল হবেন, আপনাদের সম্মেলনে আপনারা আলোচনা করবেন। যে সমস্ত শ্রমিকের কাছে আমরা এখনও পৌঁছাইনি তাদের কাছে আমাদের পৌঁছতে হবে। যে মানুষ আমাদের থেকে একটু দূরে সরে গিয়েছেন তাদের কাছে আমাদের আনতে হবে। যে বেকার ছেলেমেয়েরা কাজ পায়নি তাকে যেমন সমৃদ্ধ করতে হবে, যারা কাজ হারাচ্ছে তাকেও সমৃদ্ধ করতে হবে। যে কৃষক ফসলের দাম পায়নি তাকে যেরকম লড়াইতে সামিল করব। যে ক্ষেত মজুর, যে দিন মজুর তার মজুরির জন্য লড়াই করবে, তাকেও আমাকে সঙ্গে নিতে হবে। মহিলাদের সমানাধিকারের জন্য, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য, আদিবাসী তার ভাষা সংস্কৃতি নিয়ে মান সম্মান নিয়ে যাতে তার চিরাচরিত যে প্রথা আছে তার মধ্যে দিয়ে যাতে বড় হতে পারে, এগোতে পারে, তপশিলি জাতি যাতে তার সম্মান নিয়ে লড়াই করতে পারে। এজন্যই আমাদের এই লড়াই আপনারা সবাই সামিল হবেন। জয় আমাদের হবেই, এই বিশ্বাস আমাদের তৈরি করতে হবে। ইনকলাব।